আপনারা শুনছেন হরর স্ক্রিপ্ট। শুধু ভয় নয়, এই স্ক্রিপ্টে আছে কিছু রহস্য, কিছু অ্যাডভেঞ্চার, কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক। কালীনারায়ণপুরের একটি গ্রামীণ ব্যাংকে সদ্য বদলি হয়ে এসেছেন ম্যানেজার কনাথ চৌধুরী। একটা ছোট কোয়ার্টারও পেয়েছেন, তবে কোয়ার্টারটা ব্যাংকের লাগোয়া নয়, একটু ভিতর দিকে। দুবেলা সাইকেল করে যাতায়াত করতে হয় তাকে। শনিবার হাফ ডে ছিল। স্বভাববশতই তিনি ব্যাংক থেকে ফেরার পথে মোড়ের মাথায় ন্যাপাদার চায়ের দোকানে আড্ডা দিতে গেলেন। তাকে দেখে সকলে হৈ হৈ করে উঠল। কারণ কনাথ বাবু অর্থাৎ তাদের প্রিয় কনাদা দোকানে আসা মানেই ওনার অভিজ্ঞতার ঝুলি থেকে কোনো না কোনো গপ্প বেরোবেই। আজও তার ব্যতিক্রম হলো না। চা সিগারেট খেতে খেতে আড্ডাটা বেশ জমে উঠল। কিছুক্ষণ রাজনীতি, ফুটবল ইত্যাদি নিয়ে আলোচনার পর উপস্থিত পাড়ার মাতব্বরদের মধ্যে থেকে হারান মল্লিক বলে উঠল, আজ কিন্তু অন্য কোনো গপ্প শোনালে চলবে না কনাদা। একটা ভূতের গপ্প শোনাবে কইছিলে, ওইটাই শোনাতে হবে। সকলেই হারানের কথায় সায় দিল। কনাথ চৌধুরী চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, বেশ, তবে শোনো। সে বহুকাল আগের কথা, আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি মাত্র। তখনও এই কালীনারায়ণপুর এখনকার মতো এত জমজমাট ছিল না। একবার আমার বাবা এখানকার গ্রাম পঞ্চায়েতের অফিসে কিছু কাজ নিয়ে এসেছিলেন। আমিও সেবার বাবার সঙ্গ ধরে এসেছিলাম, কারণ আমার মনে অন্য একটা উদ্দেশ্য ছিল। বেড়াকামগাছিতে আমার মামার বাড়ি, সেখানে বহুদিন যাওয়া হয়নি। আমি ব্যাগে 2-3টে জামা কাপড় আর টুকটাক কিছু জিনিস নিয়েই বেরিয়েছিলাম। বাবাও বলেছিলেন যদি হাতে সময় থাকে তাহলে একবার ঢু মেরে আসবেন। হলো তাই। কাজ সেরে ফেরার পথে বাবা বললেন, চল কনা, তাড়াতাড়ি কাজ মিটে গেছে যখন, বেড়া কামগাছিতে তোর মামার বাড়ি থেকে একবার ঘুরেই আসি। আমি তো এক পায়ে খাড়া। মামার বাড়ির আশেপাশে আমার কয়েকজন সঙ্গী সাথী আছে, তাই এত উৎসাহ ছিল। যখনকার কথা বলছি তখনও গ্রামগুলো অতটা উন্নত হয়নি, বেশিরভাগই প্রত্যন্ত গ্রাম। চারপাশে চোখ জুড়ানো সবুজে ঘেরা ছবির মতন সুন্দর মনোরম পরিবেশ। নির্মল আকাশ, ছোট বড় পুকুর, ধু ধু প্রান্তর, মাটির বাড়ি, ধানের গোলা, মেঠো পথ, শস্য ক্ষেত, চোখ ফেরানো যেত না। তখনও গ্রামেগঞ্জে জমিদারি প্রথা চালু ছিল। বাবা এক রাত থেকে পরের দিন কলকাতা ফিরে গেলেন। আমি মামার বাড়িতেই রয়ে গেলাম। কয়েক মাস আগে ছোট মামা নতুন বিয়ে হয়েছে। একদিন মামিমার সাথে গরুর গাড়িতে চড়ে বেড়া কামগাছি ছাড়িয়ে আরও বেশ কিছুটা ভেতরের দিকে একটা বিরাট জমিদার বাড়িতে বেড়াতে গেলাম। ওটি ছিল মামিমার বাপের বাড়ি। আশেপাশের অনেকগুলি গ্রাম। মামিমার বাবা জমিদার কালাচাঁদ রায়ের অধীনে ছিল। মামিমার 2 দাদা, বড়দার ছেলে মানিকচন্দ্র আমাকে দেখে খুব খুশি হলো। তবে মামিমার বাবা বড় জমিদার মশাই অত্যন্ত রাশভারী মেজাজি মানুষ, আমাদের নিয়ে খুব একটা উচ্ছ্বসিত হলেন না, বরং একটু বিরক্তই হলেন আমাকে দেখে। মামিমা মানিকের ঘরেই আমার থাকার ব্যবস্থা করে দিলেন। আগেই বলেছি আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি। মানিকের একটা ছোট্ট মিষ্টি বোন ছিল, তার নাম সূর্যমুখী। সেদিন সন্ধ্যায় মানিকের ঘরে বসে ওর স্কুলের বইপত্র দেখছিলাম। শুনলাম মানিক বড় রাস্তার দিকে একটা নতুন সেকেন্ডারি স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হয়েছে। বোন সূর্যমুখী গ্রামের পাঠশালায় 1ম শ্রেণীতে পড়ে। সূর্যি সোনা তার বাক্স থেকে বইপত্র, স্লেট, পেন্সিল সব বের করে আমাকে দেখালো। তারপর কিশলয় বইটা খুলে মানিকের দিকে এগিয়ে দিয়ে আধো আধো স্বরে বলল, দাদা দাদা, এই শর্টটা মাস্টার মশাই পড়তে বলছে। এই শর্টটা পড়তে আমার খুব
ভাল লাগে। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, খুকু গেল জল আনতে পদ্ম দিঘির ঘাটে। কিশলয়ের প্রথম ভাগের সেই বিখ্যাত ছড়াটা সুর করে ছোট বোনকে পড়ে শোনাচ্ছিল মানিকচন্দ্র। আমরা সেদিন সকালে বেরিয়ে দুপুরেই পৌঁছে গেছিলাম, কিন্তু মামিমার দাদা নবীনচন্দ্রর সাথে তখনও দেখা হয়নি। উনি তখন বাড়িতে ছিলেন না। বোন সূর্যমুখী সবে কিশলয়ের প্রথম ভাগ পড়তে শিখেছে। ওকে বাড়ির সকলে সূর্যি সোনা নামেই ডাকে। মানিক সূর্যিকে ছড়াগুলো মুখস্থ করাতে বসেছিল। সূর্যি হবার বছর দুয়েকের মাথায় তাদের মা সরলাবালা রক্তাল্পতা হয়ে মারা যান। নবীনচন্দ্র বরাবর খামখেয়ালি এবং ছন্নছাড়া প্রকৃতির। সংসার জমিদারি কোনো কিছুতেই তার মন ছিল না। তিনি ছিলেন ভবঘুরে প্রকৃতির। সুযোগ পেলেই ঝোলা কাঁধে বেরিয়ে পড়তেন। তাই মানিক নিজেই তার ছোট বোনের খেয়াল রাখে, দেখাশোনা করে। আর দেখেন তাদের খুড়িমা নবীনচন্দ্রের ছোট ভাই প্রতাপচন্দ্রের স্ত্রী পদ্মাবতী। উনি বিয়ে হয়ে আসার পর থেকে স্নেহময়ী মায়ের মতো ওদের আগলে রেখেছেন। মায়ের অকাল মৃত্যু মানিকচন্দ্রকে হঠাৎ করে সময়ের আগেই বড় করে দিয়েছিল। যাই হোক, ছড়ার পরবর্তী অংশটুকু মানিক পড়তে যাবে এমন সময় একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। হঠাৎ একটা বাচ্চা মেয়ের ঋণঋণে গলায় বাকি পংক্তিগুলো ভেসে এলো। পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে কুকুর গোছা ভরা চুল। আমি আর মানিক চমকে উঠলাম। কি কে বলল? এ কি রে, কে এই কবিতার বাকি লাইনগুলো অমন করে বলল? আমরা তিনজনেই এদিক ওদিক দেখছিলাম। মানিকের কথা শেষ হতেই আবার খিলখিল হাসির আওয়াজ ভেসে এলো। গায়ের কোনো মেয়ে দুষ্টুমি করছে ভেবে মানিক এবার পড়ানো ছেড়ে উঠে দাঁড়ালো। হাসির শব্দটা জানলার দিক থেকে আসছিল। মানিক জানলার দিকে ছুটে গেল। আকাশে অগণিত তারা ফুটে আছে। সেই আলোয় দেখলাম একটা শাড়ি পরা ছোট্ট মেয়ে দৌড়ে পালাচ্ছে। তারপরেই হঠাৎ মাঠের মাঝখানে অদৃশ্য হয়ে গেল। ব্যাপারটা ভারী অদ্ভুত লাগলো আমাদের। বাড়ির পিছনে তো ধুধু প্রান্তর, 7 বিলের মাঠ। ওই অত বড় মাঠ পেরিয়ে অন্তত 15 মিনিট লাগার কথা। তাহলে বাচ্চা মেয়েটা মাঠের মাঝখান থেকে উধাও হলো কিভাবে? সূর্যমুখী আধো আধো স্বরে একটা ভাঙা কুটিরের দিকে হাত দেখিয়ে বলল, দাদা, এই মেয়েটাকে রোজ সন্ধ্যেবেলা দোলবাড়িতে যেতে দেখি। ও রোজ দোল খায়, আমাকেও রোজ খেলতে থাকে, তারপরেই ভ্যানিশ হয়ে যায়। আমি তো হেসে কুটি পারি ওর মুখে ভ্যানিশ শব্দটা শুনে। মানিক হেসে বলল, এই ভ্যানিশ শব্দটা আমি ওকে শিখিয়েছি। তারপর সূর্যির গালে টোকা মেরে বলল, ধুর পাগলি, ওই ভাঙা কুটিরে কেউ থাকে নাকি? মেয়েটা ওখানে কেন যেতে যাবে রে? তুই ভুল দেখেছিস। আমিও অন্ধকারে কি দেখতে কি দেখেছি তার ঠিক নেই। যাকগে, তুই এবার খুড়িমার ঘরে যা, আমাকে পড়া তৈরি করতে হবে। সূর্যমুখী বই খাতা গুছিয়ে নাচতে নাচতে আমার কোলে এসে বসল। আমি তাকে আদর করে কোলে নিয়ে ঘর থেকে বেরোতে যাচ্ছিলাম। এমন সময় পর্দার আড়াল থেকে খুড়িমা বেরিয়ে ঘরে এসে বললেন, 3 ভাই বোন মিলে এই ভর সন্ধেবেলা জানলা দিয়ে কি দেখা হচ্ছিল শুনি? জানো খুড়িমা, আমি স্পষ্ট দেখেছি মেয়েটাকে ওই ভাঙা কুটিরের বাইরে দাঁড়িয়ে থাকতে। ওখানে দাঁড়িয়েই হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। সূর্যি সোনাও বলছিল ও নাকি মেয়েটাকে রোজ দোলনা বাড়িতে যেতে দেখে। আমি তো ব্যাপার স্যাপার দেখে আশ্চর্য হয়ে গেলাম। খুড়িমা যতই বলুক, মেয়েটা গ্রামে নতুন এসেছে, ওই বাড়িতে দোলনা আছে দেখে ওখানে ঘুরঘুর করে দোল খেতে আসে, আমার কিন্তু তা মনে হয়নি। কারণ মানিকের মতো আমিও মেয়েটাকে চোখের নিমেষে ওই ভাঙা দোলনা বাড়ির সামনে থেকে অদৃশ্য হয়ে যেতে দেখেছিলাম।
তাছাড়া একটা ছোট্ট মেয়ে দুপুর বিকেল বাদ দিয়ে একা একা ভর সন্ধেবেলায় কেন দোল খেতে দোলনা বাড়িতে আসবে, সে কথা ভেবে গা ছমছম করে উঠেছিল। মানিক অবশ্য খুড়িমার কথাই মেনে নিয়েছিল। আসলে খুড়িমা পদ্মাবতী নিজেও ঘটনাটা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছিলেন, কিন্তু তেমন আমল দেননি। মানিকের মুখে মেয়েটার কথা শুনে তিনি বললেন, আমিও দেখেছি রে মানিক, রোজ সন্ধ্যায় যখন তুলসী তলায় পিদিম ধরিয়ে গোলঘরে বাতি দিতে যাই, খিড়কির দৌড়টা বন্ধ করার সময় ওই ভাঙা ঘরে কাঁচে মেয়েটাকে ঘুরঘুর করতে দেখি। তারপরেই কোথায় যেন উধাও হয়ে যায়। গতকাল মাঝরাতে দোলনার ক্যাঁচ ক্যাঁচ শব্দ শুনে জানলায় ছুটে গেছিলুম, কিন্তু কাউকে দেখতেই পেলুম না। শুধু দেখলুম ভাঙা বাড়ির দোলনাটা ফাঁকা, হাওয়ায় নিজে নিজে দোল খাচ্ছে। তবে এখন তোর কথা শুনে মনে হচ্ছে মেয়েটা বোধহয় গায়ে নতুন এসেছে। ওই ভাঙা বাড়িতে দোলনা আছে দেখে রোজ সন্ধেবেলায় দোল খেতে যায়। পরে অবশ্য আমারও ওদের কথাবার্তা শুনে খুড়িমার কথাই ঠিক বলে মনে হলো। দিনগুলো ভালোই কাটছিল মানিক আর সূর্যমুখীর সাথে। তখন সকলের স্কুলেই পুজোর ছুটি চলছিল। মামিমাও তার বাপের বাড়িতে বেশ কয়েকদিন থাকার পরিকল্পনা করেই গেছিলেন, তাই আমারও থেকে যেতে কোনো অসুবিধে ছিল না। তবে ছুটি থাকলেও প্রতিদিন সন্ধ্যায় জমিদার বাড়িতে পড়তে বসার রেওয়াজও ছিল। দিন তিনেক পর সন্ধ্যাবেলায় সূর্যমুখী কিশলায় বের করে খুকু গেল জল আনতে পদ্মদিঘির ঘাটে। ছড়াটা আপন মনে সুর করে বলছিল, আকাশ গিয়ে মেঘ করেছে, সূর্য গাছে পাটে, খুকু গেল জল আনতে পদ্মদিঘির ঘাটে। প্রথম 4টে লাইন বলার পরেই আবার সেই বাচ্চা মেয়ের গলায় বাকি লাইনগুলো শুনতে পেলাম। পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে খুকুর খোঁচা ভরা চুল। আমি সেদিন জানলার গোড়ায় দাঁড়িয়েছিলাম। খুড়িমার সন্ধে দেওয়া হয়ে গেছিল। হেঁসেলে গিয়ে রাঁধুনির রান্নার তদারক করছিলেন, তাই খুড়িমাকে কিছু না জানিয়েই আমি আর মানিক তড়িঘড়ি উঠে গোয়াল ঘরের দিকে ছুটে গেলাম। মানিক সেদিকে গিয়ে খিড়কির দরজাটা খুলে দিতেই দেখলাম একটা ছোট্ট মেয়ে খালি পায়ে খালি গায়ে দূরে শাড়ি পরে দাঁড়িয়ে পিছনের জানলা দিয়ে ছড়াটা বলতে বলতে হাসছে আর সূর্যিকে হাতছানি দিয়ে ডাকছে, পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে খুকুর খোঁচা ভরা চুল। আমরা ওকে ধরতে যেতেই ও সঙ্গে সঙ্গে ঝোপঝাড়ের ভিতর অদৃশ্য হয়ে গেল। মানিক সঙ্গে সঙ্গে গোয়াল ঘরের ছোট লম্ফটা তুলে নিয়ে সেদিকে ছুট দিল। আমিও পিছু পিছু দৌড়ে গেলাম, কিন্তু কোথায় কি, মেয়েটাকে খুঁজেই পেলাম না। ঝোপঝাড় খুব বেশি ছিল না, সহজেই ওকে ধরে ফেলা যেত, কিন্তু এত দ্রুত ও যে কোথায় চলে গেল তা ভেবে কুল কিনারা করতে পারলাম না। পরক্ষণেই দোলনার ক্যাঁচ ক্যাঁচানি শব্দ শুনে গাছপালার আড়াল থেকে ভাঙা বাড়িটার দিকে তাকালাম। দেখলাম মেয়েটা আপন মনে দোল খাচ্ছে। হঠাৎ একটা চাপা কান্নার আওয়াজ ভেসে এলো খোলা মাঠের দিক থেকে। প্রথমে মনের ভুল ভেবেছিলাম, কিন্তু কান্নার তোড় ক্রমশ বাড়তেই থাকলো। মাঝে মাঝে কয়েক সেকেন্ডের জন্য থামলেও আবার বেড়ে গেল, তাই কান খাড়া করে শুনে বুঝলাম কোনো মহিলা গুমড়ে গুমড়ে কাঁদছে। তারপরেই সেই মহিলা কণ্ঠে বিশ্রী অট্টহাসি কানে এলো। অমন ভয়ঙ্কর হাড় কাঁপানো হাসি শুনে আমাদের দুজনের বুক ঢিপ ঢিপ করতে লাগলো। তবু সাহস সঞ্চার করে সেই মহিলাকে দেখার চেষ্টা করলাম। ভয়ার্ত চোখে তাকিয়ে দেখলাম একটা বিভৎস ছায়ামূর্তি
ওই দোলনা বাড়ির দিকে ধেয়ে যাচ্ছে। অথচ এত বিজাতীয় শব্দের মধ্যেও বাচ্চা মেয়েটার কোনো হুঁশ ছিল না। সে তখনও আপন মনে খিলখিল করে হাসতে হাসতে দোল খেয়ে চলেছে, আর সেই ছড়াটা আওড়াচ্ছে। পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে কুকুর খোঁচা ভরা চুল। আমি বিহ্বল হয়ে পড়েছিলাম। মানিক আমাকে ধাক্কা দিয়ে বলল, এ কনাদা, কনাদা, ওই মহিলা কোনো মানুষ নয়। এই বাচ্চাটাকে বাঁচাতে হবে ওই অশরীরীর হাত থেকে। চলো চলো এখনই। আমি সম্বিত ফিরে পেলাম, কিন্তু সেদিকে পা বাড়াতেই ভৃত্য হরিদার গলা পেয়ে থমকে দাঁড়াতে হলো। বুঝলাম আমাদের বেরিয়ে যেতে দেখে হরিদা হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। হাঁপাতে হাঁপাতে বলল, কোথায় যাচ্ছ তোমরা? কর্তা মশাই তোমাদের খোঁজ করছেন। শিগগিরই চলো। এদিক মানে বর সন্ধিবেলায় আর কখনো এসো গো। জায়গাটা মোটেই ভালো নয়। আমি থতমত খেয়ে গেলাম হরিদার কথা শুনে। মানিকও অবাক হয়ে গেল। সে বলল, এইসব কথা তুমি আগেও কয়েছো হরিদা, কিন্তু কারণটা বলনি। কেন এই জায়গাটা ভালো নয় সে কথা তোমাকে আজ কইতেই হবে। এখানে দাঁড়িয়ে কথা কইছি দেখতে পেলে কর্তা মশাই আর আমাদের আস্ত রাখবেন গো। তাছাড়া এদিকে আসা যে বারণ, তা কি তুমি জানো নে মানিক দাদা বাবু? কর্তা মশাই জানতে পারলে আমার মাথা কেটে নেবেন। এখন ঘরে চলো দেখি, পরে এক সময় সব বলবো ক্ষণে। চলো চলো, পা চালিয়ে চলো। আমরা কি আর করি, শেষে ঘরেই ফিরে এলাম। তবে আমার মন থেকে সন্দেহ গেল না। একদিকে ওই অদ্ভুতুরে ছায়ামূর্তি, সে কে? কি করে তার এমন বিভৎস দশা হলো? কেন গুমড়ে গুমড়ে কাঁদছিল? কেনই বা হঠাৎ কান্না থামিয়ে বিশ্রীভাবে হেসে উঠল? তারপর আচমকা দোলনা বাড়ির দিকে ধেয়ে গেল কেন? মেয়েটা এত ভয়ানক শব্দের মধ্যেও দোল খাচ্ছিল, এতটুকুও ভয় পেল না? তাছাড়া ঝোপঝাড়ের ভিতর দিয়ে কিভাবে এত তাড়াতাড়ি ওই দোলনা বাড়িতে পৌঁছে যেতে পারে? মাঠটা অনেক বড়, আর তার ঠিক মাঝখানে ওই ভাঙা বাড়িটা। হেঁটে গেলে ঠিক দেখতে পাওয়া যেত। কিছুই বুঝলাম না। মেয়েটা সুজিত থেকে বড় জোর বছর দুয়েকের বড় হবে, 7 কি 8 বছর। এতটুকু একটা মেয়ে অন্ধকারে একা একা ঘুরে বেড়াচ্ছে, তার বাড়ির কোনো লোকজন খুঁজতেও আসে না। খুব খটকা লাগে আমার। তবু কিছুক্ষণ আগে যেহেতু আমি আর মানিক ওকে সচক্ষে দোল খেতে দেখেছি, তাই ঘটনাটা নিয়ে আর বেশি মাথা ঘামালাম না। ভাবলাম আর যা যা দেখেছি সবই দেখার ভুল। আসলে হয়েছিল কি, বেড়া কামগাছিতে আসার কয়েকদিন আগে থেকে প্রায়ই একটা স্বপ্ন দেখে মাঝরাতে আমার ঘুম ভেঙে যেত। দেখতাম একটা গাছপালা ঝোপঝাড়ে ঠাসা জঙ্গলের ভেতরে আমি একা দাঁড়িয়ে আছি, আর একটা অস্পষ্ট চেহারা আমার কানের কাছে ফিসফিস করে কি যেন বলে ছুটে পালিয়ে যাচ্ছে। আবার কখনো আমাকে হাতছানি দিয়ে ডাকছে। কি যে বলে ছুটে পালাতো তার এক বর্ণও বোঝা যেত না। কখনো ছায়াটাকে একজন মহিলার অবয়ব বলে মনে হতো, কখনো আবার কম বয়সী ছোট মেয়েকেও দেখতে পেতাম। যদিও মানিকদের বাড়িতে আসার পর থেকে আর স্বপ্নটা দেখিনি, তবু এই অন্ধকারে ঝোপঝাড়ে দাঁড়িয়ে আমার মনে হলো যা যা দেখছি সবটাই চোখের ভুল ছাড়া অন্য কিছু নয়। ওদিকে ঘরে ঢুকতে গিয়ে দেখি মানিকের ঠাকুরদা জমিদার কালাচাঁদ রায় ছড়ি হাতে মেঝেতে ঠুক ঠুক করতে করতে টানা বারান্দায় পায়চারি করছেন। আমাদের দেখে এই মারেন তো সেই মারেন। তিরিক্ষি মেজাজে মানিককে উদ্দেশ্য করে গর্জে উঠে বললেন, শিখে তুলে আড্ডা মারতে গিয়েছিলি বুঝি? ভালোই তো সঙ্গী জুটিয়েছ দেখছি। এরপর যে ছোট বোনটিও উচ্ছন্নে যাবে। তারপর আমার দিকে তাকিয়ে কটাক্ষ করে বললেন, এই তোমাকে বলছি, তোমার পড়াশোনা নেই বলে কি ওদেরও পড়াশোনা বন্ধ করে দিতে হবে? ওদের পড়াশোনার সময় তোমার যে এ ঘরে থাকাটা বাঞ্ছনীয় নয়, সেটা কি এই বয়সেও তোমাকে বুঝিয়ে দিতে হবে? নাকি ওদের কচি মাথাগুলোকে নষ্ট করে দিতে চাইছো? মানিক মাথা হেঁট করে ছলছল চোখে মাটির দিকে তাকিয়ে রইল। সূর্যি ছোট হলেও সব কিছু বুঝতে পারত।
ও কিছু একটা বলতে যাচ্ছিল, খুড়িমা তাড়াতাড়ি ওকে নিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। সেদিকে তাকিয়ে কটমট করে বললেন, তুমি আর ওকে লাই দিয়ে মাথায় তুলো না বৌমা। মুখে মুখে তর্ক করতে শিখে গেছে এই বয়সেই। বদমেজাজি জমিদারের কথা শুনে আমার আপাদমস্তক জ্বলছিল। আমার তখন বছর 15 বয়স। ভালোই অপমানিত বোধ করলাম, কিন্তু মনে মনে প্রতিজ্ঞাও করেছিলাম, যতই ওই জাঁদরেল জমিদার ঠাড়ে ঠোড়ে আমাকে কথা শোনাক, ওই জঙ্গল আর দোলনা বাড়ির রহস্য উদ্ঘাটন না করে আমি এখান থেকে যাব না। জানতাম মানিক আমাকে নীরবে সমর্থন করবে, পাশে থেকে সাহায্যও করবে। তবে কোনো কারণে যদি সে সাহায্য নাও করতে পারত, তবুও পিছিয়ে আসতাম না। একাই 100 ছিলাম, অসীম সাহস ছিল মনে। যাই হোক, জমিদার কালাচাঁদ আমাদের ওপর হম্বিতম্বি করে লাঠি ঠকঠকিয়ে চলে গেলেন। আমরা খুড়িমার ঘরে চলে গেলাম। সূর্যি গুম মেরে বসেছিল। মানিককে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে ছলছল চোখে বলল, দাদা দাদা, বাবা আমাদের বাড়িতে কেন থাকে না? কেন আমাদের ফেলে ছুটু এদিক সেদিক চলে যায়? আমাদের কথাকে বাবা একেবারে মনে করে না। ঠাকুরটাও আমার একটু ভালো আছে না। আমি আশ্চর্য হয়ে গেলাম সূর্যির মুখে অমন কথা শুনে। কোথায় ওর সেই আধো আধো আদুরে বুলি? মাত্র 6 বছর বয়স, অথচ পরিস্থিতি ওকে সেদিন কিশোরী বা পরিণত নারী বানিয়ে দিয়েছিল। মানিক সূর্যিকে বুকে আঁকড়ে ধরে নীরবে অশ্রুপাত করেছিল সেদিন। ওইটুকু বয়সে কি অসীম কষ্ট বুকে চেপে যে ওরা দিন কাটিয়েছে, তার নিজের চোখে যারা দেখেছে তারাই একমাত্র জানতে পেরেছে। আমিও ছাড়বার পাত্র ছিলাম না। গাঁয়ের জমিদার একটু রাশভারী আর মেজাজি হবেন, তাতে আশ্চর্য হবার মতো কিছু ছিল না। কিন্তু ওইটুকু একটা বাচ্চা মেয়ে আর নাবালক ছেলেটির সাথে এ কি দুর্ব্যবহার কালাচাঁদের? তাঁরই তো বংশধর। কোনো ঠাকুরদা তার নাতি নাতনিদের প্রতি এতটা নির্দয় হতে পারে বলে আমার জানা ছিল না। এমনিতেও লোকটাকে দেখে আমার মনে হতো সব ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। বাড়ির সবাইকে তাঁর ইশারায় নাচতে হয়। কনিষ্ঠ পুত্র প্রতাপচন্দ্রকেও দেখলাম কালাচাঁদকে এড়িয়ে যেতে। সেদিন মানিক খুড়িমাকে বলল, খুড়িমা, মেয়েটা দোল খেতেই যায়। আজ আমরা নিজের চোখে দোলনায় বসে দোল খেতে দেখেছি ওকে। তবে মেয়েটা ভারী দুষ্টু, ছড়াটা বলেই পালিয়ে যায়। সূর্যিও নাকি মেয়েটাকে রোজ ওই দোলনা বাড়িতে যেতে দেখেছে, ওকে নাকি খেলতে ডাকে। এইবার থেকে তোদের পড়ার সময় আমি খিড়কির দৌড়ে দাঁড়িয়ে থাকবো। মেয়েটি এসে ছড়া কাটলেই সঙ্গে সঙ্গে ওর কান ধরে টেনে নিয়ে আসবো। সূর্যি খিলখিল করে হেসে উঠল খুড়িমার কথা শুনে। তারপর পরিবেশটা আবার হালকা হয়ে গেল। মানিক খুড়িমাকে সূর্যি ঘুমিয়ে পড়ার পর ওই ভয়ঙ্কর অতিলৌকিক ঘটনাটার কথা জানালো। অন্য সময় হলে হয়তো হেসে উড়িয়ে দিতেন, বলতেন তোরা জেগে জেগে স্বপ্ন দেখেছিস। কিন্তু সেদিন ওই অশরীরী নারী মূর্তির বর্ণনা দিতেই খুড়িমা কেঁপে উঠলেন। ওর চোখের তারায় ভয় ফুটে উঠল। ঢোক গিলে বললেন, ওদিকে আর যাস নে তোরা, শুনেছি ওদিকটা ভালো নয়। এই একই কথা তার কিছুক্ষণ আগেই হরিদার মুখে শুনেছিলাম। আমি চুপ করে থাকলেও মানিক আর ধৈর্য রাখতে পারল না। খুড়িমা, ওদিকে কি আছে বলো তো? কেন তোমরা সবাই ওই ঝোপঝাড়ের দিকে যেতে মানা করো? হরিদাও তখন ওদিকে যেতে নিষেধ করছিল। বলল ঠাকুরদা নাকি ওদিকে না যেতে নির্দেশ দিয়েছেন। হ্যাঁ রে মানকে, আমিও বিয়ে হয়ে এখানে আসার পর থেকে ওই একই কথা শুনেছি। পিছনের বাগানে রোজ খুব সুন্দর সুন্দর ফুল ফোটে, তাই একবার খিড়কির দৌড় খুলে ওদিকটায় ফুল তুলতে গিয়েছিল। বাবা দেখতে পেয়ে তখনই আমাকে ওখান থেকে চলে আসার হুকুম দিয়ে বলেছিলেন, দিনের বেলাই হোক বা রাতের বেলা কোনো সময় যেন আর কখনো আমি ওখানে না যাই। ছোট খুড়ির কথা শুনে আমার সন্দেহ গাঢ় হলো। এমন কি আছে ওই জঙ্গলে যে দিনের বেলাতেও যাওয়া বারণ আছে? সেদিন সারা রাত নানান রকম চিন্তা ভাবনায় ঘুম আসছিল না। সবাই ঘুমিয়ে পড়ার পর
আমি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়লাম। মানিককে ডাকিনি, ওকে ডাকলে সূর্যির ঘুম ভেঙে যেত, তাই আমি একাই উঠে এলাম। নিশুতি রাত, চারদিক নিস্তব্ধ নিঝুম। খিড়কির দোরের হুড়কো খুলে বেরিয়ে পড়লাম। মাঝে মাঝে দু একটা রাতচরা পাখি খ্যাঁ খ্যাঁ করতে করতে মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। দূর থেকে শিয়াল কুকুরের বিচিত্র ডাক কানে আসছিল। অন্ধকার যেন ওঁত পেতে আছে তার শিকার ধরার অপেক্ষায়। চারদিকের পরিবেশটা থম মেরেছিল, কোথাও এক টুকরো আলো ছিল না। দূরে সেই ভাঙা বাড়িটাকে হানা বাড়ির মতো লাগছিল। মাটিতে প্রচুর শুকনো পাতা পড়েছিল, যাতে চলার শব্দ না হয় তাই পা টিপে টিপে জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। নামে জঙ্গল হলেও অনেকখানি জায়গা জুড়ে শুধুই বুনো ঝোপঝাড় আর ঠাসাঠাসি গাছপালায় ভরা। কোনো জীবজন্তু নেই সেখানে, লোকের মুখে জঙ্গল নাম হয়ে গেছে। আমি সেই ঝোপঝাড় ঠেলে এগিয়ে চললাম। সন্ধেবেলায় যেখানে দাঁড়িয়ে ওই অশরীরীকে দেখেছিলাম সেখানে গিয়ে উপস্থিত হলাম। মুহূর্তের মধ্যে জঙ্গলের পরিবেশটা বদলে গেল। এমনিতেই আশ্বিন মাসের শেষের দিকটা একটা ঠান্ডা ঠান্ডা ভাব মিশে থাকে, কিন্তু বাইরের খোলা আকাশের নিচে যতটা ঠান্ডা ছিল তার চেয়ে বহুগুণ বেশি ঠান্ডা অনুভব করলাম জঙ্গলের মধ্যে। আমাদের কামাগাছি ছাড়াও অন্যান্য গ্রামেও অনেক আত্মীয়দের বাড়িতে সময় অসময়ে গিয়েছি। সেখানেও বড় বড় খতরনাক সব জঙ্গল আছে, কিন্তু কোথাও এমন ঠান্ডা পাইনি। আমি অবাক হয়ে গেলাম। রীতিমতো শীত করছিল, যাকে বলে হাড় কাঁপানো শীত। কাঁপতে কাঁপতে সেই ঠান্ডার উৎস খুঁজছি। হঠাৎ একটা প্রাচীন বটগাছের দিকে চোখ পড়ে গেল। শাখা প্রশাখা থেকে ছোট বড় নানান মাপের ঝুড়ি ঝুলছে। লম্বা লম্বা ঝুড়িগুলো মাটিতে এমনভাবে লেপ্টে আছে দেখলে মনে হবে যেন গাছতলায় ঝাড়ু দিচ্ছে। কিন্তু ওটা যে আদৌ বটের ঝুড়ি নয় তা অচিরেই টের পেলাম। যে দৃশ্য দেখলাম তাতে আমার সাহসী শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা হিমেল স্রোত দ্রুত নিচের দিকে নেমে গেল। যেগুলোকে আমি বটের লম্বা লম্বা ঝুড়ি ভেবেছিলাম সেগুলো আসলে কোনো নারীর প্রলম্বিত কেশ। বিস্তৃত ডালপালা ও পাতার ফাঁক দিয়ে চোখে পড়ল অর্ধচন্দ্রাকারে সেই নারী মূর্তিটা গাছ থেকে ঝুলে আছে। তার অদ্ভুতুরে নিষ্প্রাণ চাহনি দেখে টের পেলাম তা অতীতের কোনো ভয়াবহতার সাক্ষী দিচ্ছে। মাথার চুল দড়ির মতো পাকিয়ে উঠে বটের ঝুড়িতে পরিণত হয়েছে, সেগুলিই মাটিতে ঠেকছে। তার কণ্ঠ থেকে নিশাচরের মতো কর্কশ চিৎকার ভেসে এলো। অপার্থিব ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে উঠল, সময় হয়েছে, ও আবার জেগে উঠেছে, কাউকে ছাড়বে না। সেই অশরীরী কার কথা বলল তা জানা ছিল না, তবে ওই কর্কশ চিৎকার আর হাসির শব্দ আমার বুকে হাতুড়ির ঘা দিয়ে ধুকপুকানি আরও বাড়িয়ে দিল। আমার চারপাশে বিশ্বব্রহ্মাণ্ড বন বন করে ঘুরতে লাগলো। আমি চোখে অন্ধকার দেখলাম। তারপর আমার আর কিছু মনে ছিল না। যখন হুঁশ ফিরে এলো দেখলাম পূব আকাশে রং ধরেছে। ঘরের বিছানায় শুয়ে আছি। মানিক আমার মুখের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে ও নিশ্চিন্ত হলো। শুনলাম ভোর রাতে মানিক আমাকে বিছানায় না দেখে হরিদাকে ডেকে তোলে। হরিদা আমাকে জঙ্গলের ওই বটতলা থেকে উদ্ধার করে এনেছে। আমি ধর্মর করে উঠে বসলাম। হরিদা এক গ্লাস গরম দুধ এনে আমাকে খাইয়ে দিল। যা যা ঘটেছিল আমার সাথে আমি ওদের দুজনকে জানালাম। মানিক হরিদার দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে দেখে সে বলল, সত্যি কি মিথ্যে তা জানি নেই গো দাদাবাবু, সবই আমার শোনা কথা। তবে নিজের চোখে যা দেখেছিলুম তা পুরোপুরি সত্য। 15 বছর আগে আমি যখন এ বাড়িতে বেতন কাজ করতে এলুম, এক রাতে গরমের চোটে
খিড়কির দোর খুলে হাওয়া খেতে বেরিয়েছিলুম। জঙ্গলে তখনও অতটা ঝোপঝাড় ছিল নে, বাইরে ভালোই হাওয়া চলছিল। আমি হাঁটাহাঁটি করছিলুম। হঠাৎ বট গাছের দিকে চোখ পড়তেই বুকটা ছ্যাঁত করে উঠল। দেখলুম এক জোড়া গোল গোল চোখ অন্ধকারে জলজল করছে। আমি পেত্তমে ভেবেছিলুম এটা পেঁচা বুঝি বট গাছে বসে আছে। গাছপালার ফাঁক দিয়ে পেছনের মাঠখানা চোখে পড়ায় আমি মাঠের দিকে চলে গেলুম। সেখানে দিব্যি হাঁটছিলুম। হঠাৎ ওই ভাঙা বাড়িটা থেকে মেয়ে ছেলের কান্নার শব্দ ভেসে এলো। ঠিক শুনছি নাকি মনের ভুল তা ভাবতে ভাবতে সেদিকে হাঁটা দিল। এমন সময় আমার গা ঘেঁষে তীর বেগে বরফের মতন ঠান্ডা কিছু একটা ছুটে চলে গেল। বট গাছের দিকে চেয়ে দেখলুম পেঁচাটা আর নেই। চোখ কচলে আবার ভালো করে চেয়ে দেখলুম একটা ছোট কালো মতন ছায়া বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো সেই বট গাছের দেখা পেঁচার মতন জলজল করছে। টের পেলুম ওটা পেঁচা নয়, একটা ছোট প্রেতাত্মা। দেখতে দেখতে সে ওই ভাঙা অন্ধকার বাড়িটার মধ্যে অদৃশ্যী হয়ে গেল। ওটা যে প্রেতাত্মা ছিল সেটা স্পষ্ট বুঝেছিলুম। আমি গ্রামের ছাবাল, তাই ভূত পেরেত আগেও দেখেছি। তবু নতুন জায়গায় হঠাৎ করে এমন একটা দৃশ্য দেখে বেশ ভয় পেয়ে গেলুম। তাই রাম নাম নিয়ে ফিরে আসছিলুম। রাম 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 রাম, জয় রাম জয় রাম জয় রাম 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 রাম। হঠাৎ দোলনার ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ শুনে আমি চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকালুম। সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা ধক ধক করতে লাগলো। দেখলুম ভাঙা বাড়ির উঠোনে যে দোলনাটা রয়েছে সেইটি নিজে নিজেই দুলছে। তবু মনে হলো হাওয়ায় অমন হচ্ছে বুঝি। কিন্তু তারপরেই যা দেখলুম তাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। দোলনায় দুটো জ্বলন্ত চোখ ওঠানামা করছে, আর তা থেকে একটু ওপর দিকে আরেক জোড়া চোখ হিংস্র পশুর মতন জলজল করছে। আমি বাবা গো বলে পালিয়ে আইছি, তখনই মেয়ে ছেলের গলার হাসির শব্দ শুনতে পেলুম। কি বিকট সেই হাসি! দেখলুম দুটো মিশমিশে কালো ছায়ামূর্তিকে। সেই ছোট ছায়াটা দোলনায় বসে দোল খাচ্ছে, আর ওকে পেছন থেকে দোল দিচ্ছে একটা বড় ছায়ামূর্তি। ওদেরই চোখগুলো অমন জলজল করছে। কি জানি কাদের অতৃপ্তি আত্মা অমন করে রেত বিরেতে ঘুরে বেড়ায়। চেতনা হারিয়ে পড়ে গেল। সকালে লোকজন আমাকে ওই দোলনার কাছে পড়ে থাকতে দেখে জমিদার বাড়িতে দিয়ে গেছে। আমার কাছে সব কথা শুনে কর্তামশাই সেদিন থেকেই সকলকে ওই জঙ্গল আর ভাঙা বাড়িটার দিকে যেতে নিষেধ করে দিয়েছেন। মানিক সব শুনে ভয়ার্ত চোখে আমার দিকে তাকিয়ে বলল, কনাদা, বাচ্চা মেয়েটা যদি আজও দোল খেতে আসে, ওকে দোলনা বাড়িতে যেতে দেওয়া যাবে নে। ওকে আটকাতেই হবে, নইলে বেপদে পড়ে যাবে যে বাচ্চাটা। হরিদা চোখ কুঁচকে সন্দেহের চোখে বলল, বাচ্চা? কোন বাচ্চার কথা কইছো দাদা বাবু? মানিক হরিদাকে বাচ্চা মেয়েটার কথা জানালো। হরিদা বলল,
পশ্চিম পাড়ায় একটা নতুন ঘর উঠেছে দেখেছি, লোক চলে এসেছে, ওদের সাথে একটা বাচ্চা মেয়েকেও দেখেছি, মনে হয় ওর কথাই কইছ। আমার মনে যথেষ্ট সন্দেহ ছিল, তাই আমি কিছু উত্তর দিলাম না। আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল, ওই জঙ্গল, দোলনাবাড়ি, বাচ্চা মেয়ে, মহিলার কান্না সব কিছুই এক সূত্রে বাঁধা। তবু পশ্চিম পাড়ায় যখন একটা নতুন পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে এসে উঠেছে, তাই ওদের একবার নিজের চোখে দেখে আসবো বলে ঠিক করলাম। মানিকদের বাড়িতে আসার পর থেকে এমনিতেও গ্রামটা ঘুরে দেখা হয়নি। সেদিন বিকেলে জমিদার কালাচাঁদ ঘোড়ায় টানা গাড়ি করে সদরে গেলেন। সেই সুযোগে মামিমার অনুমতি নিয়ে আমি আর মানিক সূর্যিকে নিয়ে গ্রাম দেখতে বেরিয়ে পড়লাম। হরিদা আমাদের একা ছাড়েনি, সাথে গিয়েছিল। বেশি দূর যাস নে যেন, তোরা বরং হরিকে সাথে নিয়ে যা। সূর্যি যদি হাঁটতে না পারে হরি কোলে নিতে পারবে। তাছাড়া সঙ্গে কেউ গেছে শুনলে বাবা মশাই অত রাগ করবেন নে। একা গেলে সে খবর কানে চলে যাবে, তখন কুরুক্ষেত্র বাঁধবে। যা ঘুরে আয়। আর দুদিন মাত্র থাকবো এখানে, তরশু বেড়া কামাগাছিতে ফিরে যাব। মানিকের মন খারাপ হয়ে গেল তার পিসির চলে যাবার কথা শুনে। সে তার পিসিকে কাকুতি মিনতি করে আরও কিছুদিন থেকে যাওয়ার জন্যে পেরাপিরি করতে লাগলো। মানিকদের ওই অবস্থায় ফেলে রেখে আমারও ফেরার ইচ্ছে ছিল না। তাছাড়া জঙ্গল আর দোলনাবাড়ির রহস্য উদ্ঘাটন করার জন্যে আরও সময়ের প্রয়োজন ছিল। তাই আমিও মামিমাকে বলে কয়ে থেকে যেতে রাজি করালাম। আসলে মামিমাও তার বাবাকে খুব একটা পছন্দ করতেন না। মুখের ওপর কিছু না বললেও মনে যে বিন্দুমাত্র শ্রদ্ধা বা ভালোবাসা কোনোটাই ছিল না, সেটা আমি ভালোভাবেই টের পেতাম। মামিমা তার বাপের বাড়িতে গিয়েছিলেন তার দুই দাদা, বৌদি আর ভাইপো ভাইজির টানে। বাড়ির সকলেই কালাচাঁদকে এড়িয়ে চলেন। এই বাড়িতেই নতুন লোক এসেছে। বাড়ির খোলা উঠোনে মাথায় ঘোমটা দেওয়া একজন মহিলা বাঁশের খুঁটিতে বাঁধা দড়ি থেকে জামা কাপড় তুলছিলেন। একপাশে দুটো 7-8 বছরের বাচ্চা মেয়ে বসে রান্নাবাটি খেলছিল। তুমি ভাত করো, হরিদা ওদের দেখিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে দুজনে মিলে আজ রান্নাবাটি খেলবো। এদের কথাই কয়েছিলুম গো দাদা বাবু। মানিক মাথা নেড়ে হরিদাকে বলল, ওদের মধ্যে কেউ নয় গো হরিদা। আমরা যাকে দেখেছি তাকে একেবারে অন্যরকম দেখতে। সেই ভদ্রমহিলা আমাদের দেখে এগিয়ে এলেন। হরিদা পরিচয় দিতেই উনি সঙ্গে সঙ্গে আমাদের দাওয়ায় চাটাই পেতে বসালেন। সূর্যি বাচ্চা দুটির সাথে খেলায় মেতে উঠল। ভদ্রমহিলা আমাদের জন্য রেকাবিতে করে নাড়ু, মোয়া, মুরকি, শরবত ইত্যাদি নিয়ে এসে বললেন, খেয়ে নাও বাবারা, লজ্জা করো না। আমরা এ গায়ে নতুন এইছি, এখনো সবাইকে ঠিক মতো চিনি নে। তোমরা জমিদার বাড়ির ছেলেরা আমার বাড়িতে এইছো দেখে খুব ভালো লাগছে। আমার নাম মিনতি হালদার, আমাকে মিনতি খুড়ি বলেই ডেকো কেমন? আমরা যখন মিনতি খুড়ির সাথে কথাবার্তা বলছি এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। উস্কো খুস্কো চুল, খোঁচা খোঁচা দাড়ি, খালি গায়ে ময়লা ধুতি পরা একজন লোক দাওয়ার কাছে এসে হাঁক পেরে উতলা হয়ে বলল, বৌমা, নবীন চন্দরের ছেলে মানিক চন্দর এসে শুনলুম। হ্যাঁ কাকা বাবু, এই তো দাওয়ায় বসে আছে। লোকটি তার ঘোলাটে চশমাটা একটু ওপর দিকে তুলে সামনে এসে নাক উঁচিয়ে আমাদের দেখতে লাগলেন। তারপর মানিককে চিনতে পেরে হঠাৎ বিলাপ করতে করতে বলে উঠলেন, মুদের মেয়ে আর নাতনিটারে খুঁজে দাও দাদু ভাই। জমিদার বাবুর হাতে পায়ে ধরে কত করে কইলুম, তিনি মুদের দূর দূর করে তাইড়ে দিলেন। তুমি তুমি একবারটি তোমার বাবা কাকাকে খবরটা দাও। ওনারা যদি লোক পাঠিয়ে কোথাও থেকে ওদের মা মেয়েকে একটু খুঁজে আনার ব্যবস্থা করেন। কোথায় যে হাইরে গেছে, আজ অনেক দিন ধরে খুঁজে পাচ্ছি নে। আমি আর মানিক দুজনেই তার কথা শুনে চমকে উঠলাম। মানিক হতভম্ব হয়ে চেয়ে রইল বৃদ্ধ লোকটির দিকে। হরিদাকে চোখের জল মুছতে দেখে বুঝলাম সে অনেক কিছুই জানে।
এমন পরিস্থিতিতে মানিক আগে কখনো পড়েনি। সে তার বাবা কাকাকে খবর দেওয়ার কথা শুনে থতমত খেয়ে গেল। আমি যেহেতু তুলনামূলকভাবে বয়সে বড়, তাই আমিই কথা বললাম। হরিদা মাথা হেঁট করে দাঁড়িয়েছিল। মিনতি খুড়ি বৃদ্ধকে আলাদা ডেকে নিয়ে চাপা স্বরে বললেন, খুড়ো মশাই, মানিক এখনো অনেক ছোট, ওকে এসব না বলাই ভালো। আমি বরং কনাথকে বলছি, ও খবর দেবে ক্ষণে। আপনি এত ভেঙে পড়বেন নে। কাকাবাবু, আপনার শরীর সুবিধের নয়, ঘরে যেয়ে শুয়ে থাকুন, আমি ব্যবস্থা করছি। আমি একটু তফাতে দাঁড়িয়েছিলাম, তাই কথাটা কানে এলো। ব্যাপার যে অতিশয় গোলমেলে তা বুঝতে আর বাকি ছিল না। মিনতি খুড়ি ওনাকে খুড়ো মশাই বলে ডাকছিলেন। ওনার নাম রতন হালদার। ওনাকে তাই দাদু বলেই সম্বোধন করলাম। মিনতি খুড়ি রতন দাদুকে ওনার ঘরে নিয়ে এলেন। তারপর আঁচলের খুঁটে চোখ মুছে আমাকে বললেন, উনি আমার সৌর ঠাউরের ভাই, আমার খুড়সৌর। আমরা আগে পলাশপুর থাকতুম, উনিও অনেক আগে সেখানেই থাকতেন। তারপর একখান ঘটনা ঘটে গেল। 8 বছর আগে উনি ওনার মেয়েকে নিয়ে এই গ্রামে চলে এলেন। সেই থেকেই উনি এখানেই রয়ে গেলেন। কিন্তু আমরা আসল ঘটনা জেনেছি অনেক পরে। এতগুলো বছর ওনাদের কোনো খবরই পাইনি। অনেক দূরের গ্রামে থাকতুম আমরা। খুড়ো কয়েছিলেন চিঠি পাঠিয়ে এখানকার ঠিকানাও দেবেন, কিন্তু বহুদিন কোনো চিঠিপত্র না পেয়ে একদিন আমার স্বামী এই গ্রামে এসে খোঁজ খবর করলেন, কিন্তু কেউ রতন খুড়োর খোঁজ দিতে পারেননি। উনি হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন। এর মধ্যে উনি আরও কয়েকবার লোক পাঠিয়ে খোঁজ খবর করেছিলেন, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। এত বছর পর আমাদের লোকজন রতন খুড়োকে স্টেশনের ধার থেকে তুলে আনে। শরীরে চেতনা ছিল না। তখন থেকে তিনি আমাদের কাছেই রয়ে গেলেন। এরপর আমার স্বামী এখানকার পঞ্চায়েতের অফিসে কাজ পেল। আমরাও এই গ্রামের বাড়ি করে চলে এলুম। খুড়োর কাছে শুনেছিলাম তার মেয়ে ললিতা, মানে আমার ননদ, আর তার 8 বছরের মেয়েকে নাকি অনেক দিন ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের শোকেই খুড়োর শরীরে আজ এই হাল হয়েছে। স্নান খাওয়া কিছুই করে না, সারাদিন শুধু পাগলের মতো ঘুরে বেড়ায়। সব শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। মিনতি খুড়িকে জিজ্ঞেস করলাম, রতন দাদুর মেয়ে নাতনির হঠাৎ কি হলো? আপনি কি কিছু জানেন? না বাবা, সেইটে আমিও ঠিক জানি নে। কবে যে ললিতার বিয়ে হলো, কবে বাচ্চা হলো, কিছুই জানি নে। খুড়োকে শুধলে কান্না করে, বুক চাপড়ে হাহাকার করে, তাই আমরা আর কিছু শুধুই নে। তুমি একটু মানিকের বাবা আর খুড়োকে বলে কয়ে যদি একটু কিছু ব্যবস্থা করে দাও বাবা, তাহলে মানুষটা বেঁচে যায়। গ্রামের লোকরা আমাদের সাহায্য করবে কি করে? তারা তো খুড়োকে ঠিক মতো চিনে নে। খুড়ো তার মেয়েকে আর নাতনিকে নিয়ে গ্রামের কোথায় যে বাসা বেঁধেছিল তা কিছুতেই খুড়োর আর মনে নেই, সব ভুলে গেছে। শুধু তাদের নাম ধরে কাঁদে। খুড়োর মাথার ব্যামো হয়ে গেছে বাবা। আমার আর মানিকের মনটা খারাপ হয়ে গেল। চুপ করে বসেছিলাম আমরা। হরিদাকে ইচ্ছে করেই কিছু জিজ্ঞেস করিনি। ঠিক করেছিলাম বাড়ি ফিরে চেপে ধরব। কিছুক্ষণ পর মানিক চোয়াল শক্ত করে উঠে দাঁড়ালো। সূর্যির হাত ধরে আমাকে বলল, কনাদা, এবার বাড়ি চলো, কাল আবার আসবো। তবে আজ থেকে ঠাকুরদার কোনো কথা শুনবো নে। আগে তাকে জবাবদিহি করতেই হবে কেন তিনি রতন দাদুর মেয়ে আর নাতনিকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করেননি, উল্টে তাড়িয়ে দিয়েছেন। বাবা বাড়িতে কবে আসবে তা জানা নেই, ছোট খুড়োকেই সব কথা জানাতে হবে।
ঠাকুরদার কাছ থেকে আমি সব জেনেই ছাড়বো আজ। আমি জানি ছোট খুড়ো ঠিক সাহায্য করবে আমাদের। আমি মানিকের দৃঢ় আত্মপ্রত্যয় দেখে খুশি হলাম। এই তো চাই। আমরা দুজনেই তখনও নাবালক হলেও সব কিছু বোঝার ক্ষমতা আমাদের হয়েছে। অতএব অন্যায়ের বিরুদ্ধে মুখ বুজে থাকার পাত্র আমরা ছিলাম না, সে যতই গুরুজন হোক না কেন। আমরা জমিদার বাড়িতে ফিরে এলাম। এক নিঃশ্বাসে এই পর্যন্ত বলে কনাদ একটু বিরতি নিলেন। চায়ের দোকানে শ্রোতাদের চোখে মুখে টান টান উত্তেজনা আর ভয়ের ছাপ ফুটে উঠেছে। কনাদ সকলের জন্য আরেক প্রস্ত চায়ের অর্ডার দিলেন। সকলেই ঘটনার পরবর্তী অংশ শোনার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে দেখে কনাদবাবু হাঁক পেরে বললেন, কি হে নাপা, চা কদ্দূর? এই যে বাবু, হয়ে গেছে। আপনারা একটু চুপটি করে বসেন, এখনই দিতেছি। ন্যাপা কিছুক্ষণের মধ্যেই হাতে কেটলি আর মাটির খুঁড়ি নিয়ে বেরিয়ে এলো। সবার হাতে হাতে খুঁড়ি দিয়ে কেটলি থেকে চা ঢেলে দিল, সাথে চপ আর মুড়ি। হারান মল্লিক সহ আরও কয়েকজন বলে উঠল, এইবার শুরু করো কনাদা, যা একখানা জব্বর গপ্প শুরু কইরেছো, আর অপেক্ষা করতে পারছি না। এই শেষে কি হইল কন এবারে? কনাদ আয়েশ করে চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, শেষে শেষে আর কি, আমরা জমিদার বাড়িতে ফিরে এলাম। সন্ধে গড়িয়ে গেছিল। বাড়ির চৌকাঠে পা দিতেই কালাচাঁদের রুক্ষ কণ্ঠস্বর ভেসে এলো, দাঁড়াও, এই দাঁড়াও ওখানে, আগে জবাব দাও। বাইরে বেরোবার এত বড় আস্পর্ধা হলো কি করে তোমাদের? গ্রাম ঘুরতে বেরিয়েছিলে? ওই ডেপো ছোড়াটার পাল্লায় পড়ে ভালোই উন্নতি হয়েছে দেখছি। আর হরি, আমার আদেশ অমান্য করার এত সাহস হলো কোত্থেকে? হরিদা নতমস্তকে ভয়ে ঠকঠক করে কাঁপছিল। মামিমা এসে বললেন, আমি অনুমতি দিয়েছি। সারাক্ষণ ঘরে বন্দি হয়ে থাকে, গায়ের ছেলে মেয়েদের সাথে একটু খেলতে গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যায়? বাহ বাহ বাবা বাহ, মুখে মুখে তর্ক করতে শিখে গেছো আজকাল। বিয়ের পর ভালোই পরিবর্তন হয়েছে দেখছি। শিক্ষা দীক্ষা সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিয়েছ। তাহলে তোমার যথেচ্ছাচারিতার শাস্তি মানিক আর সূর্যিকে পেতে হবে। জীবনেও যাতে আর কখনো এই বাড়ির চৌকাঠ পেরোতে না পারে সেই ব্যবস্থাই করছি আমি। বলতে বলতে কালাচাঁদ হাতের ছড়িটা নিয়ে মানিক আর সূর্যিকে হাত পেতে দাঁড়াতে বললেন। সবাই আঁতকে উঠল। মানিক হাত পেতে দাঁড়িয়ে বলল, যত খুশি মারুন আমাদের, মারলে সত্যিটা কখনো মিথ্যে হয়ে যায়নি। আজ না বেরোলে জানতেও পারতুম নে আপনি কত বড় অন্যায় করেছেন। তা জেনে এসেছি রতন দাদুর কাছ থেকে। মানিকের মুখে এই কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন জমিদার কালাচাঁদ। মানিকের চুলের মুঠি ধরে ছড়ি দিয়ে মারতে উঠলেন। এই এই আয় এদিকে, এই তুই এদিকে শোন, আজ তোর একদিন কি আমারই একদিন, শোন এদিকে আয়। সঙ্গে সঙ্গে সূর্যি তার ঠাকুরদার হাত কামড়ে দিয়ে বলে উঠল, ছাড়ো আমাদেরকে ছাড়ো। কালাচাঁদ রায় সূর্যির হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে চর থাপড় মারতে গেলেন। অমনি সারা বাড়ির যত মোম লম্ফ বৈদ্যুতিন আলো সব একসাথে পটপট করে নিভে গেল। আমি আর মানিক সূর্যিকে কিছু করার আগেই ছুটে গেছিলাম। ততক্ষণে নির্মমভাবে সূর্যির দু পা ধরে উল্টো করে ঝুলিয়ে দিয়েছিলেন কালাচাঁদ। ওটাই নাকি তার শাস্তি দেবার কায়দা। ঠিক সেই মুহূর্তে নবীনচন্দ্র বাড়িতে ফিরে এলো। সূর্যি তখন চিৎকার করে কাঁদছে। সঙ্গে সঙ্গে কালাচাঁদের গালে একটা সপাটে চর এসে পড়ল। ঠাস করে জোরে আওয়াজ হলো, এ কি? এই কে আমায় চর মারলো? কে সব আলো নিভিয়ে দিল? কার এত দুঃসাহস? কে সে? আয় আয়, একবার সামনে আয়। কালাচাঁদ কথাটা শেষ করতে পারলেন না। চরের পর চর এসে লাগলো তার গালে। মারছিস? কে রে? আমাদের খুব আনন্দ হলো। ঘুটঘুটে অন্ধকারে দিশাহীনভাবে ছুটোছুটি করছিলেন কালাচাঁদ রায়, আর সমান তালে হাওয়ায় ছড়ি চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ সুর করে পড়া কিশলয় সেই ছড়াটা কানে এলো সবার। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাটে,
খুকু গেল জল আনতে পদ্মদিঘির ঘাটে। পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে খুকুর খোঁচা ভরা চুল। আর তার সাথে দোলনার ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ। কালাচাঁদ ভয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। নারী মূর্তি কালাচাঁদকে টানতে টানতে বাড়ির উঠোনে পেয়ারা গাছের দোলনার কাছে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। সেই ধাক্কার তোর সামলাতে পারলেন না কালাচাঁদ। কাঠের দোলনাটার ওপর মুখ থুবড়ে পড়তেই বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে সরে এলেন। দুটো ছোট ছোট কালো হাত এগিয়ে এলো তার গলা লক্ষ্য করে। বাচ্চা মেয়েটার কালো ছায়া দেখে প্রচণ্ড আতঙ্কে জমিদার কালাচাঁদ উঠোন পেরিয়ে ছুটে পালাতে উদ্যত হলেন। সঙ্গে সঙ্গে মাটি ফুঁড়ে চারদিক থেকে অগণিত হাত উঠে এসে কালাচাঁদকে ধরাশায়ী করে দিল। সেই সব নিরীহ দরিদ্র প্রজাদের হাত। জমিদারের অর্থলোভ আর অত্যাচারের সময়ে অসময়ে নানাভাবে যাদের মৃত্যুবরণ করতে হয়েছে। কালাচাঁদের দশাসই চেহারাটা ধপ করে মাটিতে পড়ে গেল। বাচ্চা মেয়েটা তার অতি ভয়ঙ্কর রূপ নিয়ে তার বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। কালাচাঁদ মাফ চাওয়ার ভঙ্গিতে জোর হাত করে ছেড়ে দেওয়ার প্রার্থনা করতে লাগলেন। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ক্ষমা করো, ক্ষমা করো আমায়, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, ক্ষমা করে দাও আমায়, ক্ষমা করে দাও। তোর মতো পাপিষ্ঠকে কখনো ছেড়ে দেওয়া যায়নি। তুই আমার সর্বনাশ করেছিস। আমাকে আর আমার মাত্র 8 বছরের মেয়েটাকে হত্যা করে জঙ্গলের ওই বটগাছের পাশে মাটি খুঁড়ে পুঁতে রেখেছিস। আর নবীনকে কইছিস মুই তোর অর্থ ভান্ডার থেকে টাকা পয়সা চুরি করে মেয়েকে নিয়ে বাইরে গেছি। কিন্তু কথা সে বিশ্বাস করেনি। ওই ঘটনার পর থেকে নবীন চন্দর পদে পদে ভবঘুরের মতো ঘুরে আজও মোদের খুঁজে বেড়ায়। মুড়ো বুড়ো বাপটাকেও অসুস্থ পাগল করে দিয়েছিস। আজই তোর মতো পাপীর শেষ দিন। মরার জন্য প্রস্তুত হ শয়তান কালাচাঁদ। নবীন চন্দ্র ফিরে এসেছে, সে এখন সব জানে। তুই মরবি এবার, মরবি, মরবি। সেই রাতে চিৎকার চেঁচামেচি শুনে গ্রামবাসীদের অনেকেই ছুটে এসেছিল। সেদিন ললিতার অতৃপ্ত আত্মার অপার্থিব কণ্ঠে সেই নৃশংস ঘটনার কথা শুনেছিলাম আমরা সবাই। শোনার পর লজ্জায় মাথা কাটা গেছিল নবীনচন্দ্র, প্রতাপচন্দ্র, এমনকি মানিকেরও। নাবালক ছেলেটাও সেদিন লজ্জায় মুখ তুলে তাকাতে পারেনি তার ঠাকুরদার কুকীর্তির কথা শুনে। ঘেন্নায় থুতু ছিটিয়েছিল কালাচাঁদের মুখে। কালাচাঁদের মৃত্যুর মুহূর্তে শুধু অশরীরীর দংশনই নয়, নিজের ছেলে নাতির পদাঘাতও জুটেছিল। ওই দোলনা বাড়িটা আসলে অনেকটা আউট হাউসের মতো। যে কোনো অনুষ্ঠান বা পূজা পার্বণে অতিথিরা এলে অনেক সময় তাদের ওই দোলনা বাড়িতেই রাখা হতো। বাড়ির নাম অমরাবতী দোলনা বাড়ি। স্ত্রীর নামেই ও বাড়ির নামকরণ করেছিল নবীনচন্দ্র। নতুন বিয়ের পর নিজে হাতে পেয়ারা গাছের ডালে একটা কাঠের দোলনা তৈরি করে দিয়েছিলেন। অমরাবতী প্রায় সেই দোলনায় গিয়ে বসতেন। অমরাবতীর কথায় সেই বাড়িতেই রতন দাদু আর তার অন্তঃসত্ত্বা মেয়ে ললিতাকে রাখা হলো। গ্রামের সকলেই কালাচাঁদের ভয়ে তটস্থ হয়ে থাকতেন বলে কেউ এই দোলনা বাড়ি বা জঙ্গলের পথ ধরেও যাতায়াত করত না। ফলে কেউ ললিতা বা রতন দাদুর ব্যাপারে কেউ কিছুই জানতে পারেনি। এরপর একদিন ললিতা কন্যা সন্তান প্রসব করল। অমরাবতী নাম দিলেন চন্দ্রমুখী। নবীনচন্দ্র তাঁর 2 স্ত্রীকেই সমানভাবে ভালোবাসতেন। এর বছর 2 পর অমরাবতীর গর্ভে সূর্যমুখী এলো। এক ছেলে আর 2 মেয়েকে নিয়ে দিনগুলো ভালোই কাটছিল। কালাচাঁদ ভেতরের খবর কিছুই জানতেন না। তিনি শুনেছিলেন ললিতা অমরাবতীর খুড়তুতো বোন, স্বামী দূরদেশে থাকেন।
উনি দেশে না ফেরা পর্যন্ত ললিতা ওই দোলনা বাড়িতে তার বাবার সাথে থাকবে। জমিদার বাড়িতে অমরাবতীর ঘরে চন্দ্রমুখীর যাতায়াত ছিল। ললিতা সেখানে যেতেন না। তখনও প্রতাপচন্দ্রের বিবাহ হয়নি। এক রাতে কালাচাঁদ নবীনচন্দ্রকে গোপনে দোলনা বাড়িতে যেতে দেখে ফেলে। চুপিসারে পিছু নিয়ে তিনি সব কিছু জেনে যান। তিনি কিছু না জানার ভান করে সুযোগের অপেক্ষায় থাকেন। সূর্যমুখীর জন্মের 2 বছরের মাথায় রক্তাল্পতা রোগে ভুগে অমরাবতীর মৃত্যু হয়। এরপর থেকে এই ললিতার উপর নানাভাবে অত্যাচার শুরু হয়। নবীনচন্দ্র সারাদিন নিজস্ব ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতেন। নবীনচন্দ্র মানিক আর সূর্যমুখীকে দেখাশোনা করার দায়িত্ব ললিতাকে দিয়ে নিশ্চিন্ত হন। সেই সুযোগে কালাচাঁদ ললিতাকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। ভয় দেখিয়ে তাড়াতে চান, কিন্তু ললিতা দাঁতে দাঁত চেপে পড়ে থাকেন ছেলেমেয়েরা বড় হবার অপেক্ষায়। চন্দ্রমুখীর যখন 8 বছর বয়স, তখন প্রতাপচন্দ্রের বিবাহ ঠিক হয়ে যায় রসুলপুরের এক নামকরা ব্যবসায়ীর কন্যা পদ্মাবতীর সাথে। তার মধ্যে ললিতা কালাচাঁদের অনেক কুকীর্তির কথা জেনে ফেলে। অসহায় দরিদ্র প্রজাদের উপর নির্যাতনের কথা, তাদের জমিবাড়ি কেড়ে নেওয়া থেকে শুরু করে চড়া হারে সুদের টাকা খাজনা আদায়, তোলাবাজি সবকিছুর বিরুদ্ধে সে সোচ্চার হয়ে ওঠে। কালাচাঁদকে উল্টে চাপ দেয়। ফলে কালাচাঁদ ললিতা ও তার মেয়েকে মেরে ফেলার পরিকল্পনা করেন। অসুস্থতার ভান করে নবীনচন্দ্রকে বাণিজ্যে পাঠিয়ে দেন। প্রতাপচন্দ্র বাড়িতেই ছিলেন, কিন্তু তিনি তখন তার আসন্ন বিবাহের অনুষ্ঠান নিয়ে মেতেছিলেন। কালাচাঁদের অভিসন্ধির বিন্দু বিসর্গও টের পাননি। তারপর একদিন এলো সেই অমানিসার ভয়ঙ্কর কালো রাত। রোজকার মতো সেদিন মানিক আর সূর্যমুখীকে খাইয়ে ঘুম পাড়িয়ে ললিতা চন্দ্রমুখীকে নিয়ে দোলনা বাড়িতে চলে গেছিলেন। প্রত্যহ সারাদিন জমিদার বাড়িতে কাটিয়ে রাতে দোলনা বাড়িতে ফিরে যেতেন তিনি। সেদিন সন্ধ্যায় রতন দাদুকে একজন লেঠেলের সাথে প্রতাপচন্দ্রের হবু শ্বশুর বাড়িতে কিছু উপহার এবং অলংকার দিয়ে পাঠানো হয়। রতন দাদু খুশি মনে গিয়েছিলেন। কালাচাঁদের কুমতলব তিনি ঘুণাক্ষরেও টের পাননি। দূরত্ব অনেকখানি হওয়ায় সে রাতে রতন দাদু ফিরে আসতে পারেননি। কালাচাঁদের আরেক বিশ্বস্ত লোক মণিলাল আর কালাচাঁদ অন্ধকারে ওঁত পেতে দাঁড়িয়েছিলেন। মায়ের সাথে দোলনা বাড়িতে ফিরে চন্দ্রমুখী দোলনায় বসে দোল খেতে খেতে সুর করে তার প্রিয় ছড়ার শেষ 4টি ছত্র এক মনে বলছিল। পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে কুকুর খোঁচা ভরা চুল। এমন সময় পিছন থেকে মণিলাল এসে তার মুখ হাত বেঁধে ফেলে। কালাচাঁদ ললিতার মুখ বেঁধে তার উপর চরম শারীরিক নির্যাতন চালায়। তারপর মা মেয়ে দুজনকে একসাথে কুপিয়ে হত্যা করে। হত্যা করার পর তাদের মৃতদেহ জঙ্গলে নিয়ে আসে। মাটি খোঁড়ার সময় হরিদার ঘুম ভেঙে যায়। অস্পষ্ট কোদাল চালানোর আওয়াজ কানে আসে। শব্দের উৎস লক্ষ্য করে খিড়কির দোর খোলা দেখে সে বেরিয়ে জঙ্গলে চলে যায়। ললিতা আর চন্দ্রমুখীর মৃতদেহ দেখে আঁতকে ওঠে। কালাচাঁদ হরিদার উপস্থিতি টের পেয়ে যান। প্রাণের ভয় দেখিয়ে হরিদার মুখ বন্ধ করে দেন। মা মেয়ের মৃতদেহ মাটিতে পুঁতে দিয়ে হরিদাকে নিয়ে বাড়িতে চলে আসেন। পরের দিন সকালে বাড়ির বাদবাকি সদস্য ও চাকরবাকরদের কাছে রুটি দেওয়া হয়। গত রাতে অর্থ ভাণ্ডার থেকে টাকা পয়সা চুরি করে ললিতা মেয়েকে নিয়ে ভেগে গেছে। পরের দিন সকালে রতনদাদু লেঠেলকে নিয়ে ফিরে আসেন। তিনি মেয়ে নাতনিকে খুঁজে না পেয়ে জমিদার বাড়িতে গেলে ওনাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। বলা হয় ললিতা টাকা পয়সা চুরি করে পালিয়ে গেছে। রতনদাদু জানতেন ললিতা এমন কাজ কখনো করবেন না, কিন্তু অনেক খোঁজ খবর করেও তাদের হদিশ পান না। তারপর থেকেই অসুস্থ হয়ে পড়েন। তিনি যে জানতেন না তার মেয়ে নাতিন কেউই আর বেঁচে নেই। ওদিকে পদপিষ্ট হলেও পালাবার চেষ্টা অব্যাহত রেখেছিল জমিদার কালাচাঁদ। ঠিক সেই মুহূর্তে তার পায়ের তলার মাটি সরে 2 ফাঁক হয়ে গেল। চন্দ্রমুখী ও ললিতার ভয়ঙ্কর হাসিতে মাটি কেঁপে উঠেছিল ভূমিকম্পের মতো। তীক্ষ্ণ নখরের আঘাতে কালাচাঁদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতবিক্ষত করে দিয়েছিল ললিতার অতৃপ্ত আত্মা।
কালাচাঁদের কোমর থেকে পা পর্যন্ত মাটির তলায় গেঁথে গেল। চন্দ্রমুখীর অপার্থিব শরীরটা আগুপিছু হয়ে দোলনায় অস্বাভাবিক জোরে দুলছিল। কালাচাঁদের নাক মুখ ফেটে গেল। এমন সময় একটা খচাত করে শব্দ হলো। ওপরের দিকে তাকিয়ে কিছু একটা দেখে ভয়ার্ত আর্তনাদ বেরিয়ে এলো কালাচাঁদের কণ্ঠ থেকে। না! আমরা সেদিকে চেয়ে দেখলাম মণিলালের ধরটা পেয়ারা গাছের ডাল থেকে ঝুলছে। কাটা মুন্ডুটা মাটিতে পড়ে গড়িয়ে এসে থেমে গেল কালাচাঁদের বুকের কাছে। কাটা মাথাটা দম নেওয়া পুতুলের মতো বনবন করে ঘুরছিল। সেই শয়তান অত্যাচারী জমিদারের হৃদস্পন্দন থেমে গেল নবীনচন্দ্রর হাতে ধরা দায়ের এক কোপে। আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। চায়ের দোকানেও সবাই থমকে গেল সেই ভয়ঙ্কর ঘটনা শুনে। চারিদিকে থমথমে নীরবতা বিরাজ করছে। কনাত কিছুক্ষণ উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। ঘটনা স্মৃতিচারণ করতে গিয়ে বিহ্বল হয়ে পড়েছে সে নিজেও। আকাশের দিকে তাকিয়ে বহু বছর আগে স্বচক্ষে দেখা ললিতা ও চন্দ্রমুখীর সেই অতি প্রাকৃত অবয়বকেই খুঁজছিল হয়তো।